নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায় রচিত মানুষের গন্ধ পাই, আজকের দ্বিতীয় এবং শেষ পর্ব। রেল রাস্তা তখন আঠি নদীর তীরে গিয়ে পৌঁছেছে। আমার বন্ধু ডাক্তার ব্রক হঠাৎ একদিন এসে হাজির হয়ে বললেন, তোমার সঙ্গে কাল শিকার করতে যাব, আর আমাকে একটা সিংহ খুঁজে দিতে হবে। আমি বললুম, তথাস্তু। পরদিন সকালে উঠেই আমরা খাবার, পানীয়, বন্দুক ও লোকজন নিয়ে বেরিয়ে পড়লুম। ছাউনিতে রোশন খা নামে আমার এক চাকর ছিল। সে হঠাৎ বায়না ধরে বসল, তার শিকার দেখবার শখ হয়েছে, সেও আমাদের সঙ্গে যাবে। রোশন খা যাতে পাঠান, বয়সে যুবক, দেখতে সুন্দর, কাজে খুব চটপটে, আর তার স্বভাবটিও সৎ। মনে মনে ভাবলুম, রোশন খা যখন শিকারে গেলে আমাদের লাভও নেই, লোকসানও নেই, তখন তার স্বাদ আর অপূর্ণ রাখি কেন, চলুক সে আমাদের সঙ্গে। কিন্তু তখন ভাবতে পারিনি যে রোশন খা আমাদের সঙ্গে না গেলে এই যাত্রা শিকার থেকে আমাকে আর ফিরে আসতে হতো না। দুনিয়ায় কিছুই তুচ্ছ নয়। মাইল কয়েক এগিয়েও শিকার করবার মতো কিছুই পাওয়া গেল না। তবু আমাদের উৎসাহের অবধি নেই, কারণ এ হচ্ছে এমন ঠাই যে ঝোপঝাড়ের ভিতর থেকে যে কোনো মুহূর্তে একটা প্রকাণ্ড সিংহ ঝাঁকড়া চুলে ঝাঁকুনি দিয়ে লাফিয়ে পড়তে পারে। সাক্ষাৎ মৃত্যু লুকিয়ে আছে এখানে, যেখানে সেখানেই। একটু অসাবধান হয়েছ কি, জমের বাড়ির ফটক খুলে গেছে তোমার সামনে। জঙ্গলের ভিতরে দূর থেকেই দেখা গেল খানিকটা খোলা সবুজ জমি। সেইখানে ষাঁড়ের মতন বড় কৃষ্ণসার জাতীয় একদল হরিণ চড়ে বেড়াচ্ছে। আমি শীষ দিয়ে সেই দিকে ডাক্তার ব্রকের দৃষ্টি আকর্ষণ করলুম। ব্রক তখনই পরম উৎসাহে তাদের দিকে এগিয়ে গেলেন। আমি সেইখানে বসে বসে দেখতে লাগলুম ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। ডাক্তার ব্রকের মূর্তি যখন বনপথের আড়ালে অদৃশ্য হয়ে গেল, রোশন খা তখন পিছন থেকে উত্তেজিত স্বরে বলে উঠল, সাহেব দেখো, বুনো আদমিরা আসছে। আমি কিন্তু তা শুনে উত্তেজিত হলুম না, কারণ ভারতবাসীরা আফ্রিকার লোকদের বুনো আদমি বলেই ডাকে। 5 জন সুদীর্ঘ ও বলিষ্ঠ মাসাই জাতীয় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালো। তাদের প্রত্যেকেরই হাতে লম্বা এক একটা বর্ষা। একজন আমাকে শুধলে, হুজুরের কি ইচ্ছা? আমি বললুম, সিংহ। সে বললে, আমার সঙ্গে আসুন, আমি আপনাকে অনেক সিংহ দেখাবো। তখনই সাগ্রহে জিজ্ঞাসা করলুম, কত দূরে আমাকে যেতে হবে? খুব কাছেই। চারিদিকে চেয়ে ব্রকের খোঁজ করলুম, কিন্তু তার টিকিটি পর্যন্ত দেখা গেল না। কিন্তু পাছে এমন সুযোগ হাতছাড়া হয়, সেই ভয়ে ব্রককে ফেলেই আমি মাসাইদের সঙ্গে অগ্রসর হলুম। 2 মাইল পথ হাঁটবার পর মনে হলো সিংহ তো খুব কাছেই নেই। আমি অধীরভাবে মাসাইদের দিকে ফিরে বললুম, এই কি তোমাদের খুব কাছে? কোথায় তোমাদের অনেক সিংহ? কিন্তু জবাব পেলুম না। আরও খানিকটা এগিয়ে আমি আবার জিজ্ঞাসা করলুম, কই, সিংহ কোথায়? একজন মাসাই থিয়েটারি ঢঙে সম্মুখের দিকে বর্ষাটা বাড়িয়ে দিয়ে বললে, দেখুন প্রভু, ওই দেখুন সিংহ। তাই তো, একটা সিংহী দূরে বেরিয়ে বেড়াচ্ছে তো বটে। একটা গাছের তলাতেও সন্দেহজনক কি যেন একটা দেখা যাচ্ছে। ভালো করে দেখে মনে হলো, না, বিশেষ কিছু নয়, বোধহয় গাছের গুড়িতে ডালপালা দুলছে। আমি তাড়াতাড়ি ছুটলুম, পাছে সিংহীটা আমার চোখে ধুলো দিয়ে সরে পড়ে। আচম্বিতে আমার পাশের দিক থেকে কে হুঙ্কার দিয়ে উঠল। চমকে ফিরে দাঁড়ালুম। যে গাছটা দেখে প্রথমেই আমার সন্দেহ জেগেছিল, তার গুড়ির পাশ থেকে মুখ বাড়িয়ে আছে কালো কেশরওয়ালা মস্ত এক সিংহ। আমার আর তার মাঝখানকার ব্যবধান 70 গজের বেশি হবে না।
খানিকক্ষণ আমরা দুজনেই দুজনের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলুম। সে একবার প্রকাণ্ড হাঁ করে মুখ খিচিয়ে আমাকে রীতিমতো এক ধমক দিলে। তারপর সিংহীটার দিকে তাড়াতাড়ি চলে গেল। ওই সিংহীটা হচ্ছে নিশ্চয়ই এর বউ। এই গাছের তলা থেকে দেখতে পেয়েছিল অসভ্য এক মানুষ তার বউয়ের পিছু পিছু ছুটছে। সে পশুরাজ, মানুষের এত বড় আস্পর্ধা সহ্য করবে কেন? কাজেই খাপ্পা হয়ে ধমক দিয়ে বোধহয় বলে উঠেছিল, খবরদার বেয়াদব। যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে বন্দুক ছোড়ার সুবিধা ছিল না। কাছে একটা ভালো জায়গা বেছে নেবার জন্যে আমিও তার উপরে চোখ রেখে দৌড়তে শুরু করলুম। কিন্তু আরে, এ আবার কি? পশুরাজ যে গাছের পিছন থেকে এইমাত্র বেরিয়ে এলো, তারই পিছন থেকে আবার লাফাতে লাফাতে বেরিয়ে এলো আরও 4-4টে সিংহী। পশুরাজের অন্তঃপুরে কত সিংহী আছে? মহাবিস্ময়ে আমি যেন থ হয়ে দাঁড়িয়ে পড়লুম। চোখের পলক পড়তে না পড়তে 3টে সিংহী জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। কিন্তু চতুর্থ সিংহীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নয়, আমার দলের লোকজনদের উত্তেজিত ভাবভঙ্গি অবাক হয়ে দেখতে লাগল। এমন সুযোগ কি ছাড়া যায়? খুব টিপ করে আমি বন্দুক ছুড়লুম। এবং পর মুহূর্তে সিংহীটা লাফ মেরে পাশের ঝোপের ভিতরে গিয়ে পড়ল। উঁচু হয়ে উকি দিয়ে দেখলুম আমার গুলি ঠিক তার গায়ে লেগেছে, কারণ সে মাটিতে চিত হয়ে পড়ে ছটফট করছে এবং গজরাতে গজরাতে শূন্যে থাবা মারছে। সে আর বেশিক্ষণ বাঁচবে না বুঝে আমার পিছনের লোকদের ডেকে বললুম, তোমরা এখানে পাহারা দাও। বলেই আমি সেই কালো কেশরওয়ালা সিংহের উদ্দেশ্যে ছুটলুম। সিংহটা বেশি দূরে যায়নি। সে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে বুঝবার চেষ্টা করছিল আমার আসল মতলবখানা কি। পরে আমার লোকজনদের মুখে শুনেছিলুম, আমার গুলি খেয়ে সিংহীটা যখন আর্তনাদ করে ওঠে তখন সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বোধহয় ভাবছিল যে এগিয়ে এসে সিংহীকে উদ্ধার করবে কিনা। তারপরে বোধ করি আপনি বাঁচলে বাপের নাম, এই ভেবে আবার সে দৌড়তে শুরু করে। সিংহটা যখন বুঝলে আমি এখন তারই পিছু নিয়েছি, তখন সে দৌড় বন্ধ করে আবার আরেকটা গাছের তলায় গিয়ে ঝোপের ভিতরে সর্বাঙ্গ ঢেকে দাঁড়ালো। দেখা যেতে লাগলো কেবল তার মাথাটা। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সতর্ক দৃষ্টিতে সে আমার প্রত্যেকটি ভাবভঙ্গি নিরীক্ষণ ও মাঝে মাঝে ক্রুদ্ধ গর্জন করতে লাগলো, যেন সে বলতে চায়, দেখো ভালো হচ্ছে না, কিন্তু বারবার আমার পেছনে লাগলে মজাটা টের পাইয়ে দেব। হ্যাঁ। তার চাউনিটা আমারও মোটেই ভালো লাগছিল না। কাছে কোনো গাছ টাছ থাকলে আমি নিশ্চয়ই আগে তার উপরে গিয়ে চড়তুম, তবে বন্দুক ছুড়তুম। সে আমার কাছ থেকে তখন মোটে 50 গজ তফাতে আছে, যা থাকে কপালে। এই ভেবে আমি হাঁটু গেড়ে বসে পড়লুম এবং তার মাথা টিপ করে বন্দুক তুললুম। আমি বেশ বুঝলুম যে যদি প্রথম গুলি ঠিক জায়গায় না লাগে তাহলে আর আমার বাঁচোয়া নেই। বিদ্যুতের ঝড়ের মতো সে একেবারে আমার ঘাড়ের উপরে এসে পড়বে। টিপলুম আমার বন্দুকের ঘোড়া। দ্রুম করে আওয়াজের সঙ্গে সঙ্গেই সেই মস্ত বড় ঝাঁকড়া চুলক কালো মাথাটা গেল অদৃশ্য হয়ে, এবং পর মুহূর্তে ঝোপের ভিতর থেকে ঘন ঘন এমন হুঙ্কার ও গর্জন উঠল যে আমার বুক সন্ত্রস্ত হয়ে ধরফর করতে লাগলো। এবং পাছে সে সামলে উঠে ঝোপ থেকে বেরিয়ে আমাকে আক্রমণ করতে আসে, এই ভয়ে ঝোপের ভিতরে আন্দাজে আন্দাজেই আমি 8 ডজন গুলি বৃষ্টি করলুম। খানিক পরেই সব চুপচাপ। পশুরাজের লীলা খেলা নিশ্চয়ই সাঙ্গ হয়ে গেছে। একজন লোককে সেইখানে পাহারায় রেখে আমি আবার ঝোপঝাপ, পাথর ও ঢিপি প্রভৃতি টপকে সেই সর্বপ্রথম সিংহীর সন্ধানে ছুটলুম। আমার আশার যেন শেষ নেই। এতক্ষণে আমার পিছনে লোক জড়ো হয়েছে প্রায় 30 জন। আফ্রিকার জঙ্গলে সবই আজব কাণ্ড। তুমি শিকারে বেরুলে পর দেখবে জনমানবহীন গভীর অরণ্যের যেখান সেখান থেকে যেন মাটি ফুঁড়ে মানুষ আবির্ভূত হচ্ছে।
এরা আছে মৃত শিকারের পশুর মাংসের লোভে। আমি ইশারায় তাদের বললুম, যে জঙ্গলের ভিতরে সর্বপ্রথম সিংহীটা আশ্রয় নিয়েছিল সার বেঁধে সেই দিকে অগ্রসর হতে। তারা সার বেঁধে বর্ষা উঁচিয়ে বিকট চিৎকার করতে করতে যেই জঙ্গলের কাছে গিয়ে হাজির হলো, সিংহীটাও অমনি ভয় পেয়ে খোলা জমির ওপরে বেরিয়ে এলো। আমি বন্দুক ছুড়লুম। গুলি সিংহীর গায়ে লাগলো কিনা জানি না। সে কিন্তু আবার ঝোপের মধ্যে ঢুকে পড়ল। কি আর করি, ব্রক ফিরে না আসা পর্যন্ত ওকে রেহাই দেওয়া যাক, এই ভেবে আমি যে সিংহটাকে গুলি করেছিলাম আবার তারই খোঁজ করতে লাগলুম। কিন্তু যে লোকটাকে সেখানে পাহারায় রেখে গিয়েছিলাম, একলা থাকতে ভয় পেয়ে সে কোথায় লম্বা দিয়েছে। বনের সব ঝোপই প্রায় একরকম দেখতে, কোন ঝোপে সিংহটা আছে তা কে জানে। কিন্তু এত বড় শিকার হাতছাড়া করতে আমার মন সরল না। তাই সবাই মিলে আমরা প্রত্যেক ঝোপঝাপ তন্ন তন্ন করে খুঁজতে লাগলুম। অবশেষে একজন সানন্দে চিৎকার করে বললে, ওই যে ওইখানে সিংহটা রয়েছে। কিন্তু বলেই সে লম্বা লম্বা লাফ মেরে ঝোপের কাছ থেকে পালিয়ে গেল। ঝোপের কাছে এগিয়ে গিয়ে আমি দেখলুম, সত্য, এমন সিংহ শিকার করতে পারা ভাগ্যের কথাই বটে। কিন্তু তখনও সে মরেনি। সে শটান মাটির উপরে পড়ে আছে বটে, কিন্তু প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে তার দেহের দুই পাশ উঠছে ও নামছে। তার চারপাশ ঘিরে এতগুলো লোক উত্তেজিত ভাষায় গোলমাল করছে, তবু সে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না দেখে আমার দৃঢ় বিশ্বাস হলো তার অন্তিম মুহূর্তের আর দেরি নেই। কাজেই আমি তাকে আরও ভালো করে দেখবার জন্যে তার মাথার কাছে গিয়ে দাঁড়ালুম। কিন্তু যেমন আমার সঙ্গে চোখাচোখি হওয়া, সিংহটা অমনি তার সমস্ত মৃত্যু যন্ত্রণা ভুলে গেল। ভয়ঙ্কর হুঙ্কারের সঙ্গে সঙ্গে এক লম্ফে সে খাড়া হয়ে উঠল। তাকে দেখলে কে বলবে যে সে আহত? দুই চোখে তার দপদপ করে জ্বলছে প্রচণ্ড ক্রোধের অগ্নি। তার হা করা মুখ যেন নরকের গহুর, এবং বড় বড় নিষ্ঠুর দাঁতগুলো চকচক করছে ধারালো অস্ত্রের মতো। তেমন বিভীষণ মূর্তি আমি কখনো দেখিনি এবং আর কখনো দেখতেও চাই না। নিতান্ত নির্বোধের মতোই আজ আমি সাক্ষাৎ যমের খপ্পরে এসে পড়েছি। তার আর আমার মাঝখানে তফাৎ আছে মাত্র 3 হাত। সিংহের গাত্রস্থানের সঙ্গে সঙ্গেই যারা এতক্ষণ দাঁড়িয়ে মজা দেখছিল, তারা সবাই ঠিক একসঙ্গেই ঝড়ের মুখে শুকনো পাতার মতো এদিকে ওদিকে ঠিকরে পড়ল এবং বানরের মতো ক্ষিপ্র গতিতে এক একটা গাছের ওপরে উঠতে লাগল। রোশন খা ভেবাচাকা খেয়ে তখনও সেখানে দাঁড়িয়েছিল। পিছনে হটে আসতে গিয়ে আমি একেবারে তারই ওপরে গিয়ে পড়লুম। বন্দুক আমার হাতে তৈরি ছিল, দিলুম তার ঘোড়া টিপে। সিংহটা তখন আমার মাথার উপরে ঝাঁপিয়ে পড়বার জন্যে হুমড়ি খেয়ে বসেছিল। গুলির চোটে তৎক্ষণাৎ সে চিৎপাত হয়ে পড়ল, কিন্তু তারপরেই সে এক লাফে আবার দাঁড়িয়ে উঠল এবং এমন বিদ্যুতের মতো আমার দিকে ধেয়ে এলো যে আমি আর বন্দুক তোলবারও সময় পেলুম না। তবু সেই অবস্থাতেই আর একবার গুলি বৃষ্টি করলুম। সে আবার আছড়ে পড়ল এবং তখনই আবার লাফিয়ে উঠে আমার উপরে এসে পড়ল। তখন চোখে আমার অন্ধকার, জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। কেউ আমাকে বাঁচাতে পারত না, কিন্তু তবু আমি বেঁচে গেলুম দৈব গতিকে। এতক্ষণে রোশন খাঁর হুঁশ হলো। সে বুঝতে পারলে যে মৃত্যু তার সামনে এসেছে। অকস্মাৎ প্রাণপণে চিৎকার ও আর্তনাদ করতে করতে সে তীর বেগে পালাতে লাগল। রোশন খাঁর পলায়নই আমার প্রাণ রক্ষার কারণ। সে পালাতে গিয়ে ক্রোধে উন্মত্ত সিংহের দৃষ্টি আকর্ষণ করলে এবং পশুরাজ তখন আমাকে ছেড়ে রোশন খাঁর পেছনেই ছুটে গেল। রোশন খাঁ পালিয়ে আমার প্রাণ তো বাঁচল, এখন তার প্রাণ বাঁচাতে হবে আমাকে। পলক ফেলবার আগেই ফিরে দাঁড়িয়ে আমি আবার বন্দুক ছুড়লুম।
কিন্তু সর্বনাশ, গুলি সিংহের গায়ে লাগলো না। আমি ক্ষিপ্র হাতে বন্দুকে আবার টোটা ভরলুম বটে, কিন্তু সিংহ তখন একেবারে হতভাগ্য রোশন খাঁর ওপরে গিয়ে পড়েছে। আর তাকে বাধা দেওয়া অসম্ভব। ঠিক এই সময়ে ছুটতে ছুটতে রোশন খাঁ আর চোখে ফিরে তাকিয়ে নিজের ভয়ানক অবস্থাটা আন্দাজ করতে পারলে এবং সঙ্গে সঙ্গে দিলে ডান দিকে এক লাফ। সিংহ ফিরে দাঁড়িয়ে তাকে আবার আক্রমণ করতে গেল এবং এই সময়টুকুই আমার পক্ষে যথেষ্ট হলো। সিংহ তখন মুখ বেদান করে রোশন খাঁকে ধরতে উদ্যত হয়েছে। এমন সময়ে আমার গুলির চোটে সে ডিগবাজি খেয়ে ধরাশায়ী হলো। সে আবার উঠে দাঁড়াবার আগেই আমি বন্দুক ছুড়লুম। আর একবার বিপুল গর্জন করে সে স্তব্ধ হলো। তার সব লীলা খেলা শেষ। তখন রোশন খাঁর দিকে ফিরে আমি যা দেখলুম সে এক মজার দৃশ্য। হাসতে হাসতে আমার পেটে গেল খিল ধরে। আমি মাটির ওপরে পড়ে গড়াগড়ি দিতে লাগলুম। একটা কাঁটা গাছ জড়িয়ে রোশন খাঁ তখন তরতর করে ওপরে উঠছে। সিংহটা জীবিত কি মৃত তা দেখবার সময় তার নেই। তার দৃষ্টি একেবারে কাঁটা গাছটার টঙের দিকে। কাঁটায় লেগে তার পাগড়ি গেছে উড়ে। তার বাহারি ফতুয়াটা কাঁটা গাছের আরেকটা ডালে ঝুলে হাওয়ায় দোল খাচ্ছে এবং তার লম্বা জামাটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। সে তবু গাছের উপরে উঠছে আর উঠছে আর উঠছেই। সিংহের কাছ থেকে সে যতটা সম্ভব দূরে থাকতে চায়। আমি তাকে নিচে নেমে আসবার জন্যে বারবার ডাকাডাকি করতে লাগলুম, কিন্তু তখন তাকে থামায় কার সাধ্য। একেবারে মগডালে গিয়ে যখন দেখল আর ওপরে উঠবার উপায় নেই, তখন সে থামল। কিন্তু নিচে সিংহটা মরে পড়ে আছে দেখেও সে আর নামতে রাজি হলো না। বেচারা ভারী ভয় পেয়েছে, আর পাবেই তো, এই যে তার পুনর্জন্ম। এইবারে চারিদিককার গাছ থেকে মনুষ্য বৃষ্টি শুরু হলো। এই যাত্রা অনেক কষ্টে তারাও পৈতৃক প্রাণ রক্ষা করেছে। মরা পশুরাজকে ঘিরে সবাই মহাস্ফূর্তিতে তাণ্ডব নাচ শুরু করলে। তারপর অভিনয় আরম্ভ হলো। একজন সাজলে সিংহ, আরেকজন আমার অংশ নিলে। মানুষ সিংহ গজরাতে গজরাতে লাভ বাপ মারছে, আর একজন আমার মতো পিছু হটতে হটতে বন্দুকের অনুকরণে আঙুলে তুড়ি দিতে দিতে চেঁচাতে লাগলো, টা টা টা। তারপর আরেকজন রোশন খাঁ হয়ে সেই কাঁটা গাছের দিকে পালাতে লাগলো। তার পিছনে পিছনে নকল সিংহ। সেই দৃশ্য দেখে আর সবাই অট্টহাস্য করে উঠল। এমন সময়ে ব্রক এসে হাজির। প্রথমে মৃত সিংহটাকে দেখে তিনি বলে উঠলেন, তোমার বরাত খুব ভালো দেখছি। আমি তখন সব ঘটনা বর্ণনা করলুম। তাঁবুতে ফেরবার পথে একটা বুড়ো গন্ডার ভারী গোল বাঁধালে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানকার জমি বেজায় উঁচু নিচু। আমি যাচ্ছিলুম আগে আগে। একটা উঁচু ঢিপির ওপরে উঠে সামনেই দেখি বিতিকিচ্ছি চেহারা নিয়ে মূর্তিমান এক গন্ডার। হতভাগা জানোয়ারটার মেজাজ এমনই রুক্ষ যে আমাকে দেখেই সে তরবরিয়ে এলো তেরে। তাকে বধ করবার স্বাদ আমার ছিল না, তাই আমি তাড়াতাড়ি সরে পড়লুম। কিন্তু আমি সরে পড়লে কি হবে? পেছনে আমার সঙ্গীদের দেখে গন্ডারটা তাদের দিকেই ছুটে গেল। ব্রক খুব দৌড়তে পারতেন। গন্ডারকে দেখেই তিনি তার সেই ক্ষমতার সদ্ব্যবহার করতে একটুও দেরি করলেন না। আমি তখন সেইখানেই বসে বসে ব্রক আর গন্ডারের দৌড় দেখতে লাগলুম। আমি বেশ জানতুম যে গন্ডারটা সহজে ব্রককে ছাড়বে না, কিন্তু দৌড়ের জন্য বিখ্যাত ব্রক যে অনায়াসেই গন্ডারকে কলা দেখাতে পারবেন এ বিষয়েও আমার সন্দেহ ছিল না। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা। একটা গাছ লক্ষ্য করে দৌড়তে দৌড়তে ব্রক একবার পিছনে ফিরে দেখে নিতে গেলেন শত্রু কত দূরে আছে। আচম্বিতে একটা গর্তে তার পা ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে তিনি আছাড় খেয়ে মাটির ওপরে শটান লম্বা হয়ে পড়ে গেলেন ও তার হাত থেকে বন্দুকটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে আমি উঠে দাঁড়ালুম। গন্ডারটা এই বুঝি ব্রকের উপরে গিয়ে পড়ল, কিন্তু একটা আস্ত ও ছুটন্ত মানুষকে
এমন অকারণে হঠাৎ মাটির ওপরে শুয়ে পড়তে দেখে গন্ডারটা থমকে দাঁড়িয়ে পড়ল। তার মনে ঘোরতর সন্দেহ উপস্থিত হলো। বোধহয় সে ঠাউরালে এ হচ্ছে তাকে মুশকিলে ফেলবার কোনো নতুন ফিকির। সে আর এগুলো না, চটপট ফিরে দাঁড়িয়ে বো বো করে ছুটে পালালো। ওদিকে ব্রকও গা ঝাড়া দিয়ে উঠে অন্যদিকে ফিরে না তাকিয়ে সামনের গাছের দিকে দিলেন বন বন করে পা দুটোকে চালিয়ে। কি কৌতুক! হাসতে হাসতে আবার আমার পেটে খিল ধরে গেল। যা হোক, সমস্ত বিপদ এড়িয়ে শেষটা আমরা তাঁবুতে ফিরে এলুম। বোধহয় রোশনকা ছাড়া আজ আমাদের সকলেরই মেজাজ খুব খুশি। এরপরেও আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতুম, হ্যাঁ রোশনকা, আরেকবার তুমি শিকার দেখতে যাবে? অত্যন্ত গম্ভীর হয়ে ও সজোরে ঘন ঘন মাথা নেড়ে সে সাপ জবাব দিত, কবি নেই, কবি নেই। এখানে সিংহের অত্যাচারের এমন একটি গল্প বলবো যার নায়ক আমি নই। পূর্ব আফ্রিকার কিমা নামে জায়গায় ছোট্ট একটি রেল স্টেশন আছে। সে অঞ্চলের এক সিংহের মনে একদিন হঠাৎ রেল কর্মচারীদের মাংস খাবার জন্যে যার পরনায় লোভের সঞ্চার হলো। দুদিন পরেই দেখা গেল স্টেশনের ভিতরে সিংহ মহাশয় যখন তখন যাতায়াত শুরু করেছেন। তার ভাব দেখে এটাও বেশ বোঝা গেল যে কুলি মজুর থেকে স্টেশন মাস্টার পর্যন্ত কারুর তোয়াক্কায় সে রাখতে রাজি নয়, এবং যাকে বাগে পাবে তাকেই ফলার করে ফেলতেও সে কিছুমাত্র দ্বিধাবোধ করবে না। এক রাত্রে ফলারের লোভে সে স্টেশন ঘরের ছাদের ওপরে লাফিয়ে উঠল এবং দাঁত ও থাবা দিয়ে ছাদের করগেটের লোহার তক্তাগুলোকে ভেঙে ফেলবার চেষ্টা করতে লাগলো। ব্যাপার দেখে টেলিগ্রাফ বাবুর পিলে গেল চমকে। তিনি ভারতবাসী ছিলেন, পেটের দায়ে চাকরি করতে সুদূর আফ্রিকায় গিয়েছেন, সিংহটিঙ্গের কোনোই ধার ধারেন না। ছাদের ওপরে সিংহের আস্ফালনে ভয় পেয়ে ট্রাফিক ম্যানেজারকে তাড়াতাড়ি তার করে দিলেন। সিংহ স্টেশনের সঙ্গে লড়াই করছে, লায়ন ফাইটিং উইথ স্টেশন, শীঘ্র সাহায্য পাঠান। যদিও স্টেশনের সঙ্গে লড়াই করে সিংহ সে রাত্রে বিজয়ী হতে পারলে না, কিন্তু তারপরেই দিন কয়েকের মধ্যে একে একে সে অনেকগুলো লোককে পেটের ভেতরে অনায়াসে পুড়ে ফেললে। কিমা স্টেশনের কর্মচারী ও কুলি মজুরদের মধ্যে অনেকেই ছিল ভারতবাসী। সিংহের ভয়ে তারা কাজকর্ম প্রায় বন্ধ করে দিলে। ব্যাপার গুরুতর দেখে সেখানকার পুলিশের সুপারিনটেন্ডেন্ট রিয়াল সাহেব দুই বন্ধুর সঙ্গে সিংহি মামাকে একেবারে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দিতে এলেন। স্টেশনে নেমেই তিনি শুনলেন এইমাত্র সিংহ মহাশয় স্টেশনের চারিদিকে সান্ধ্য ভ্রমণ করে গেছেন। সিংহটা কাছেই কোথাও লুকিয়ে আছে বুঝে রিয়াল সাহেব স্থির করলেন আজ স্টেশন থেকে এক পা নড়বেন না। তিনি হুকুম দিলেন তার কামরাটি যেন রেলগাড়ি থেকে আলাদা করে লাইনের ওপরে বন জঙ্গলের মাঝখানে নিয়ে গিয়ে রাখা হয়। সাহেবের হুকুম মতো কাজ করা হলো, কিন্তু লাইন তখন মেরামত করা হচ্ছিল বলে কামরার গাড়িখানা ঠিক সমানভাবে দাঁড় করানো গেল না। রিয়াল সাহেবের দুই সঙ্গীর একজনের নাম মিস্টার হুবনার, আরেকজনের নাম মিস্টার পেরেন্টি। তারা তিনজনে বন্দুক হাতে করে চারিদিকে একটা চক্র দিয়ে এলেন, কিন্তু সিংহের নামগন্ধ না দেখে ডিনার খাবার জন্যে আবার গাড়ির ভিতরে ফিরে এসে বসলেন। খাওয়া দাওয়া শেষ হলো। তারপর তিনজনেই কামরার জানলার কাছে বসে পশুরাজের যথোচিত অভ্যর্থনার জন্যে রীতিমতো প্রস্তুত হয়ে রইলেন। অন্ধকার রাত্রি, চারিদিকে জঙ্গল আর ঝোপঝাড়, কিন্তু সিংহের কোনো পাত্তাই নেই। কেবল এক জায়গায় দেখা গেল দুটো অত্যন্ত উজ্জ্বল জোনাকি সমানভাবে দপদপ করে চলছে। পরের ঘটনার প্রকাশ পেয়েছিল সাহেবরা যা জোনাকি ভেবে অবহেলা করলেন তা হচ্ছে স্বয়ং পশুরাজেরই দুটো জ্বলন্ত চোখ। কারণ বিড়ালের মতো বাঘ ও সিংহের চোখও অন্ধকারে জ্বলজ্বল করতে থাকে। সাহেবরা যখন সিংহের অপেক্ষায় বসেছিলেন, সে নিজেই তখন অন্ধকারে থাবা পেতে বসে সাহেবদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল এবং বোধহয় মনে মনে মানুষের নির্বুদ্ধিতা দেখে হাসছিল।
এই ব্যাপারেই বোঝা যায় মানুষ শিকারে সিংহটা কত বড় পাকা। সিংহের সাড়া না পেয়ে রিয়াল সাহেব তার বন্ধুদের বললেন, ওহে, সবাই মিলে রাত জেগে কি হবে? ততক্ষণ তোমরা ঘুমিয়ে নাও, আমি এখানে পাহারায় বসে আছি। কথাটা সঙ্গত বুঝে বন্ধুরাও বললেন, সেই ঠিক। কামরার ভিতরে শয্যাস্থান ছিল দুটি, একটি টঙের ওপরে আর একটি জানলার ধারে। ওপরের বিছানায় শুলেন হুবনার। পেরেন্টি বললেন, রিয়াল, তুমি নিচের বিছানাটা দখল করো, আমি কামরার মেঝেতেই আজকের রাতটা বেশ কাটিয়ে দিতে পারবো। এই বলে তিনি মেঝের ওপরেই বিছানা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার পা দুটো রইল কামরার ভিতরে আসা যাওয়া করবার পাশে ঠেলা দরজার দিকে। রিয়াল একলাটি বসে বসে পাহারা দিলেন অনেক রাত পর্যন্ত, কিন্তু কোথায় সিংহ? শেষটা হতাশ ও বিরক্ত হয়ে তিনিও জানলার ধারের বিছানায় শুয়ে নিদ্রাদেবীর আরাধনা করতে লাগলেন। রেল লাইন থেকে কামরার জানালা ছিল অনেক উঁচুতে, কাজেই তার মনে কোনো রকম বিপদের ভয়ও হলো না। যে মুহূর্তে রিয়াল ঘুমিয়ে পড়লেন, বাইরের অন্ধকার থেকে সিংহটাও যে তখনই গাঝাড়া দিয়ে উঠেছিল, পরে তার প্রমাণের অভাব হয়নি। সে সোজা দুটো উঁচু সিঁড়ির ধাপ দিয়ে গাড়ির ওপরে উঠল। পাশে ঠেলা দরজাটা খুব সম্ভব একটুখানি খোলা ছিল। সিংহটা থাবা দিয়ে দরজাটা সন্তর্পণে সম্পূর্ণরূপে খুলে ফেলে একেবারে কামরার ভিতরে ঢুকে পড়ল। কিন্তু আগেই বলেছি, লাইনের দোষে গাড়িখানা ঠিক সমানভাবে দাঁড় করানো ছিল না। সিংহের বিপুল দেহ কামরার ভিতরে ঢুকবা মাত্র তার ভারে সমস্ত গাড়িখানা আর একদিকে কাত হয়ে পড়ল। ফলে পাশে ঠেলা দরজাটা আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখন একই কামরার ভিতরে বন্ধ হয়ে রইল বিশালাকার সেই সিংহটা এবং তিনজন ঘুমন্ত মানুষ। ভাবতেও কি তোমাদের গা শিউরে উঠছে না? সিংহ কামরায় ঢুকে সর্বাগ্রে রিয়ালকেই লক্ষ্য করলে। সে বোধ হয় অন্ধকারে বসে বসে এতক্ষণে বুঝতে পেরেছিল যে রিয়ালই তার সবচেয়ে বড় শত্রু, কারণ তার পায়ের তলাতে মুখের কাছেই শুয়েছিলেন পেরেন্টি। সুতরাং সে খুব সহজেই তাকে আক্রমণ করতে পারত, কিন্তু তা না করে সে ঘুমন্ত পেরেন্টির ওপরে পা তুলে দাঁড়িয়ে রিয়ালের ওপরেই হুমড়ি খেয়ে পড়ল। তীব্র এক আর্তনাদে ওপরের বিছানায় হুবনারের ঘুম গেল ভেঙে। তরাক করে উঠে বসে তিনি স্তম্ভিত নেত্রে দেখলেন প্রকাণ্ড এক সিংহ পিছনের দুই পা রিয়ালের দেহের উপরে স্থাপন করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে এমন দৃশ্য দেখলে হুবনারের মনের ভাব কী রকম হওয়া উচিত তা বোধ হয় তোমরা বুঝতেই পারছ। হুবনার আতঙ্কে একেবারে পাগলের মতো হয়ে গেলেন। তিনি সভয়ে আরও দেখলেন তারও পালাবার কোনো উপায়ই নেই। একমাত্র যে পথ আছে তা হচ্ছে দ্বিতীয় একটা পাশে ঠেলা দরজা, যা দিয়ে চাকরদের মহলে যাওয়া যায়। কিন্তু সে পথ তো সিংহের নাগালের মধ্যেই। সে পথে পালাতে গেলে এক থাপায় সে তো তার মাথাটাই উড়িয়ে দেবে। পেরেন্টির অবস্থা আরও শোচনীয়। ঘুম ভেঙেই তিনি দেখলেন তার বুকের ওপরে কয়েক মণ ওজনের এক ভীষণ সিংহ। তার আর নড়বার চড়বার উপায় পর্যন্ত নেই। চোখ কপালে তুলে তিনি আড়ষ্ট হয়ে রইলেন। রিয়াল তখন সিংহের কবলে ইঁদুরের মতন ছটফট ও বিষম যাতনায় পরিত্রাহী চিৎকার করছেন। হুবনার দিকবিদিক জ্ঞান হারিয়ে ওপর থেকে পালাবার জন্যে লাফ মারলেন, কিন্তু পড়লেন গিয়ে একেবারে সিংহের পিঠের ওপরে। তা ভিন্ন আর উপায়ও ছিল না, কারণ তার বিপুল দেহ সমস্ত পালাবার পথটা জুড়ে দাঁড়িয়েছিল। ভয়ে পাগলের মতন না হলে হুবনার কখনোই এমন বোকার মতন সাক্ষাৎ মৃত্যুর কবলে ঝাঁপ দিতে পারতেন না। সৌভাগ্যক্রমে সিংহটা তখন রিয়ালকে নিয়েই ব্যস্ত ছিল। তার পিঠের ওপরে যে একটা তুচ্ছ মানুষ লাফিয়ে পড়ল, এটা সে খেয়ালের মধ্যেই আনলে না। হুবনার সিংহের পিঠ থেকে নেমে ওদিককার পাশে ঠেলা দরজার কাছে নিরাপদে গিয়ে পৌঁছলেন বটে, কিন্তু হতাশভাবে দেখলেন যে স্টেশনের ভয়বিহ্বল ভারতীয় কুলিরা বাহির থেকে দরজাটা প্রাণপণে চেপে আছে।
পাছে সিংহটা কোনো গতিকে বেরিয়ে পড়ে তাদের ঘাড় ভাঙতে চায়। কিন্তু হুবনার দেহের সমস্ত শক্তি একত্র করে দরজাটা কোনো রকমে একটুখানি খুলে সেই ফাঁক দিয়ে বেরিয়ে পড়লেন। কুলিরা দরজা তৎক্ষণাৎ আবার বন্ধ করে পাগড়ির কাপড় দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেললে। পর মুহূর্তে ভয়ানক একটা শব্দ হলো এবং গাড়িখানা আবার আরেকদিকে হেলে পড়ল। সবাই বুঝলে হতভাগ্য রিয়ালকে মুখে করে সিংহ জানলা গলে বাইরে বেরিয়ে গেল। পেরেন্টি তখন টপ করে উঠেই অন্য পাশের জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়লেন এবং এক দৌড়ে স্টেশনের ভিতর গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। মরণের মুখ থেকে যেভাবে এ যাত্রা তিনি পার পেয়ে গেলেন, বাস্তবিকই তা অসম্ভবের মতোই আশ্চর্য। পরদিন সকালে দেখা গেল গাড়ির ভিতরটা ও যে জানলা দিয়ে সিংহ পেরিয়ে গেছে তার চারপাশের কাঠের তক্তা ভেঙে চুরে তছনছ হয়ে আছে এবং সমস্ত কামরাটা রক্তে যেন ভেসে যাচ্ছে। গাড়ি থেকে খানিক তফাতেই জঙ্গলের ভিতরে অভাগা রিয়ালের দেহের খানিক অংশ পাওয়া গেল। কিন্তু এই দুর্দান্ত পশুরাজকেও বনের ভিতরে আর বেশি দিন রাজত্ব করতে হয়নি, কারণ এ ঘটনার অল্পদিন পরেই রেল কর্মচারীরা ফাঁদ পেতে তাকে বন্দি করে। দিন কয়েক খাঁচার ভিতরে পুরে তাকে জীবন্ত অবস্থায় সকলের সামনে রেখে দেখানো হয়। তারপর তার পশুলীলা সাঙ্গ হয় বন্দুকের গুলিতে। এক রাত্রে বিছানায় শুয়ে শুয়ে আমি শুনছিলুম গভীর অরণ্যের ভিতরে সিংহরা কিরকম গর্জনের পর গর্জন করছে, যেন তারা নিজেদের ভাষায় কথাবার্তা কইছে। যেই একটা সিংহ গর্জন করে অমনি আরেকটা যেন উত্তর দেয়। বুঝলুম আপাতত যেখানে তাঁবু গেড়েছি সে জায়গাটা হচ্ছে সিংহদের মস্ত বড় এক আস্তানা। চিড়িয়াখানায় লোহার খাঁচার বাইরে নির্ভাবনায় দাঁড়িয়ে সিংহের গর্জন শোনা এক কথা, আর জঙ্গলের ভিতরে নড়বড়ে পাতলা তাঁবুর ভিতরে শুয়ে নিশুত রাতে আশপাশ থেকে অনেকগুলো সিংহের গর্জন শোনা আরেক ব্যাপার। তাঁবু তো ভারী জিনিস, সিংহের এক থাবার চোটে তা ছিঁড়ে খুঁড়ে হুড়মুড় করে পড়ে যেতে পারে। সিংহদের চিৎকার শুনে মনের যে অবস্থাই হোক, এটা বেশ আন্দাজ করলুম যে কালকের শিকারটা আমাদের জমবে ভালো। হ্যাঁ, পরদিনের শিকারটা খুবই জমেছিল বটে। জীবনে সেদিনের কথা ভুলতে পারবো না। ব্যাপারটা এমনই ভয়ানক। যথাসময়ে শিকারের যাত্রা করা গেল। এবারে আমার সঙ্গী হলেন বন্ধু স্পুনার এবং তার সঙ্গে চলল তার ভারতীয় ভৃত্য ইমামদিন ও আরেকজন ভারতীয় শিকারী নাম ভূতা। এবারের শিকারের নতুনত্ব হচ্ছে আমরা ঘোড়ায় টানা টোঙা গাড়িতে চড়ে চলেছি সিংহ শিকারে। আঠি নদীর ধারের ধুধু প্রান্তর প্রায় সমতল। সেখানে গাড়িতে চড়ে যাওয়া যখন যায় তখন এমন সুযোগ ছাড়া বুদ্ধিমানের কাজ নয়। পথে যেতে যেতে আমরা গোটা কয়েক হরিণ শিকার করলুম। সবুজ ঘাস জমির ওপরে চড়তে চড়তে তারা নিশ্চিন্ত প্রাণে নিজেদের খোরাক জোগাড় করছিল। আঠি নদীর পাশে খুব লম্বা লম্বা ঘাসের জঙ্গল আছে। সিংহরা লুকিয়ে থাকে তারই ভিতরে। কিছু দূর এগিয়েই দেখা গেল অল্প তফাতেই ঘাস জঙ্গলের মধ্যে একটা সিংহের দুটো কানের ডগা বেরিয়ে আছে। ভালো করে দেখে বুঝলুম সেটা সিংহী। পর মুহূর্তেই তার পাশ থেকে মাথা তুলে দাঁড়ালো সুন্দর কেশরওয়ালা বলিষ্ঠ এক সিংহ। তারা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। বোধহয় আমাদের উদ্দেশ্য বোঝবার চেষ্টা করছিল। আমাদের গাড়ি তাদের দিকে অগ্রসর হতেই তারা ধীর কদমে চলে যেতে এবং যেতে যেতে সিংহটা বারংবার থেমে আমাদের দিকে তাকাতে লাগলো, যেন বলতে চায়, কে বাপু তোমরা? আমরা দুজনে এখানে খেলা করছি, হঠাৎ তোমরা আমাদের পিছু পিছু আসছো কেন? আমাদের গাড়ি যত এগোয় তারা তত দূরে চলে যায়। আমরা যে লক্ষ্মী ছেলের মতো তাদের সঙ্গে আলাপ করতে আসিনি,
এটা তারা বুঝতে পেরেছিল। তারা পাছে হাতছাড়া হয় এই ভয়ে আমি দূর থেকেই বন্দুক ছুড়লুম। সিংহীটা গুলি খেয়ে মাটিতে চিৎপাত হয়ে পড়ে শূন্যের 4 পা ছুটতে লাগলো। আমি ভাবলুম এখনই তার দফা রফা হয়ে যাবে, কিন্তু না। মিনিট কয় পরেই সামলে উঠে সিংহীটা পাশের ঘাস জঙ্গলে ঢুকে পড়ল। সিংহটা তার আগেই সেখানে গিয়ে আশ্রয় নিয়ে নিজের সুবুদ্ধির পরিচয় দিয়েছিল। তখন দিনের আলো ধীরে ধীরে কমে আসছিল এবং সাত করে গরম গুলি খাবার জন্যে সিংহরা যে তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে রাজি হবে এমন কোনো সম্ভাবনা দেখলুম না। কাজেই হতাশ হয়ে সেদিনকার মতো তাদের রেহাই দিয়ে আমরা আবার তাঁবুর দিকে গাড়ির মুখ ফেরালুম। বলতে ভুলেছি যে আমরা সঙ্গে একটি ঘোড়াও এনেছিলুম এবং টোঙার আগে আগে ঘোড়ায় চড়ে আসছিলুম আমি। হঠাৎ আমার ঘোড়া আঁতকে উঠল। চেয়ে দেখি তার পায়ের তলা থেকে একটা হায়েনা ঠিক যেন মাটি ফুঁড়ে উঠেই চম্পট দিলে। তারপরেই দেখি আমার ঘোড়ার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। ব্যাপার কি? এদিকে ওদিকে তাকিয়েই দেখা গেল বৃহৎ একজোড়া সিংহ প্রায় 100 গজ দূরে দাঁড়িয়ে আমাদের পথ আগলে আছে। তারা আস্তে আস্তে হাত কুড়িয়ে গিয়ে এসে মাটির ওপরে থাবা পেতে কায়েমি হয়ে বসে স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে যেন বলতে চাইলে, এখানে এসেছো চালাকি করতে, যেতে আমি দেব না তোমারে। আচ্ছা মুশকিল তো। আমি চেঁচিয়ে স্পুনারকে ডাকলুম। তিনি টোঙা চালিয়ে পাশে এসে হাজির হলেন। স্থির করলুম পথ আগলানোর কত মজা পশুরাজদের সেটা ভালো করে টের পাইয়ে দিতে হবে। স্পুনারকে বললুম, ডাইনের সিংহটা তোমার, বায়েরটা আমার। দুজনে বন্দুক হাতে পদব্রজে সিংহদের দিকে এগিয়ে যেতেই তাদের সব সাহস গেল কর্পূরের মতন উবে, কারণ তারা উঠেই টেনে দৌড় মারলে। সঙ্গে সঙ্গে আমার অগ্নিমুখী বন্দুক গুলি বৃষ্টি করলে। একটা সিংহ মাটির ওপরে পড়ে শূন্যে থাবা মারতে লাগলো। তারপরেই সে উঠে আবার পালাতে শুরু করলে। আমিও নাছোড়বান্দা ঘোড়ায় চড়ে আমিও তাদের পিছনে ছুটলুম। তারা যখন দেখলে আমি তাদের সঙ্গ ছাড়তে রাজি নই, তখন তারা দুজনে একসঙ্গেই আমাকে আক্রমণ করলে এবং আহত সিংহটাই আসতে লাগলো আগে আগে। ইতিমধ্যে স্পুনার ও অন্যান্য সকলেও আমার কাছে এসে পড়লেন। যে সিংহটা এখনো অক্ষত আছে, আগে আমি তাকেই লক্ষ্য করে বন্দুক ছুড়লুম। সেও শূন্যে এক সুদীর্ঘ লম্ফ ত্যাগ করে দুম করে সশব্দে পড়ল মাটির ওপরে এসে। আহত সিংহটা তখন আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করছিল, কিন্তু স্পুনারের অব্যর্থ গুলি তখনই ছুটে গিয়ে তার লাফঝাঁপ এ জন্মের মতো বন্ধ করে দিলে। আমি যাকে গুলি করেছিলাম এখনও সে মরেনি। মাটির ওপরে 4 পা ছড়িয়ে বসে ক্রুদ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা অতি সন্তর্পণে তার দিকে অগ্রসর হতে লাগলুম, কিন্তু আমরা যেদিক দিয়েই অগ্রসর হই সে অমনি সেই দিকে ফিরে বসে। তার ভাবভঙ্গি তখন এমন ভয়ঙ্কর যে এক গুলিতে তাকে সাবার করতে না পারলে আমাদের সমূহ বিপদের সম্ভাবনা। আমি ক্রোধোন্মত্ত পশুরাজের আরও কাছে এগিয়ে গেলুম। আমার পিছনে পিছনে স্পুনার, তারপরে শিকারী ভূতা ও ইমামদিন। পশুরাজ এখন আমাদের কাছ থেকে প্রায় 80 গজ দূরে। রাগের চোটে সে মাটির ওপরে ল্যাজ আছড়ে রাশি রাশি ধুলো উড়াচ্ছে। স্পুনারকে আগে বন্দুক ছুড়তে বলে আমি হাঁটু গেড়ে বসে প্রস্তুত হয়ে রইলুম। বেশিক্ষণ আমাকে অপেক্ষা করতে হলো না। যেমনি স্পুনারের বন্দুক গর্জে উঠল, সিংহটা অমনি এক লাফে উঠে পড়ে মেল ট্রেনের মতন বেগে আমার দিকে ছুটে এলো। আমি বন্দুক ছুড়লুম, সেগুলি তার গায়ে লাগলো না। আবার বন্দুক ছুড়লুম, সেগুলি তার গায়ে লাগলো না। আবার বন্দুক ছুড়লুম,
কিন্তু সিংহ তা গ্রাহ্যও করলে না। বন্দুকে আর টোটা ভরবারও সময় নেই। চোখের সামনে দেখলুম মৃত্যু বিভীষিকা। মরণের অপেক্ষায় স্থির হয়ে বসে রইলুম। সিংহটাও প্রায় আমার ওপরে এসে পড়ল। পর মুহূর্তেই ডান দিকে বেঁকে আমাকে পেরিয়ে চলে গেল। স্পুনারের দিকে না, সে স্পুনারকেও ছেড়ে দিলে এবং একেবারে ঝাঁপিয়ে পড়ল ভূতার ওপরে। ভূতার পা ধরে সে একটানে তাকে ধরাশায়ী করলে। ভূতা ও সিংহ পরস্পরকে জড়িয়ে ধরে খানিক দূর গড়িয়ে চলে গেল। তারপরই সিংহটা ভূতার দেহের উপরে দাঁড়িয়ে তার গলা কামড়ে ধরতে গেল, কিন্তু সাহসী ভূতা সিংহকে বাধা দেবার জন্যে নিজের বা হাতখানা দিলে তার প্রকাণ্ড হায়ের ভিতরে ঢুকিয়ে। অভাগা ভূতা, নিশ্চয়ই সে নড়ে উঠেছিল। সিংহ তাই আমাকে ছেড়ে আক্রমণ করলে তাকেই। সমস্ত ব্যাপারটা শেষ হয়ে গেল 2-1 মুহূর্তের মধ্যেই। কিন্তু এই সময়টুকুর ভিতরে নিজেকে আমি সামলে নিলুম। স্পুনারের চাকর ইমামদিন বন্দুক নিয়ে সারাদিনই আমার সঙ্গে সঙ্গে আছে ছায়ার মতো। দুর্দান্ত সিংহের আক্রমণেও সে একটুও ভয় পায়নি বা থতমত খায়নি। এই বিপদের সময় বন্দুকটা সে আমার হাতে গুজে দিলে। ভূতাকে উদ্ধার করবার জন্যে আমি ঝড়ের মতো ছুটে গেলুম। ইতিমধ্যে আমার আগেই স্পুনার সেইখানে গিয়ে হাজির হয়েছেন। ভূতা মাটির ওপরে শটান পরে ছটফট করছে এবং তার উপরে রয়েছে সিংহটা। দিকবিদিক জ্ঞান হারিয়ে স্পুনার তখন সিংহের বিপুল দেহটা ভূতার গায়ের ওপর থেকে ধাক্কার পর ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। স্পুনারের বুকের পাটা দেখে আমি অবাক হয়ে গেলুম। ভাগ্যে সিংহটা তার ধাক্কা গ্রাহ্য করলে না। সে তখন অভাগা ভূতার হাতখানা এমন এক মনে চর্বণ করছিল যে অন্য কোনো দিকে ফিরে তাকাবার অবসর পেলে না। দুর্ভাগ্যক্রমে আমি পড়ে গেলুম ঠিক তার সামনেই। অমনি সে হস্তচর্বণ বন্ধ করলে। যদিও সে ভূতার হাতখানা ছেড়ে দিলে না, তবু সেই অবস্থাতেই বড় বড় ধারালো দাঁতগুলো বার করে মুখ খিচিয়ে আমার ঘাড়ের ওপরে লাফ মারবার উপক্রম করলে। বুঝলুম এক পলক দেরি করলেই সর্বনাশ। টপ করে বন্দুকটা কাঁধে তুলে নিয়েই দিলুম আমি ঘোড়া টিপে। কিন্তু কি ভয়ানক! ঘোড়া টিপলুম, তবু বন্দুকে আওয়াজ হলো না। আমার প্রাণ স্তম্ভিত হয়ে গেল। আর রক্ষে নেই। বন্দুকে আবার নতুন টোটা পুরবার আগেই সিংহটা নিশ্চয় আমার ওপরে ঝাঁপিয়ে পড়বে। দারুণ ক্রোধে সিংহের চোখ দুটো তখন আগুনের ভাটার মতন দপদপ করে জ্বলে জ্বলে উঠছিল। তার চোখে চোখ রেখে পায়ে পায়ে দুপা পিছিয়ে এলুম। আচমকা আমার মনে পড়ে গেল, বন্দুকটা ছোড়বার আগে তার চাবি তো আমি টিপে দিইনি। যাহাতক এই কথা মনে হওয়া, তাহাতক চাবিটা টিপে বন্দুক ছুড়তে আমার আর এক মুহূর্ত দেরি হলো না। গুলি খেয়ে সিংহটা দরাম করে আছড়ে পড়ে একেবারে আড়ষ্ট হয়ে রইল। সিংহের মৃতদেহের তলা থেকে আমরা তখন ভূতার দেহ টেনে বার করে ফেললুম। তার হাতখানা কামড়ে ধরেই সিংহটা পটল তুলেছিল। কাজেই ভূতার সেই ছিন্ন বিচ্ছিন্ন হাতখানাকে বার করবার জন্যে সিংহের চোয়াল দুটোকে টেনে ফাঁক করে ধরতে হলো। ভূতার জ্ঞান তখন প্রায় ছিল না বললেই চলে। ছুটে গিয়ে টোঙা থেকে ব্র্যান্ডি এনে ভূতাকে খানিকটা খাইয়ে দিলুম। তার বা হাত আর ডান পাকে তখন হাত পা বলেই চেনা যাচ্ছিল না। সেদিকে তাকিয়ে গা আমার শিউরে উঠল। যা হোক, কোনো রকমে ধরাধরি করে ভূতার দেহকে টোঙায় তুলে নিয়ে আমরা বাসার দিকে ফিরলুম। ভূতার চিকিৎসার কোনোই ত্রুটি হলো না। ভালো ডাক্তার, ওষুধপত্র সবই পাওয়া গেল। প্রথম প্রথম আমাদের খুবই আশা ছিল যে ভূতা এ যাত্রা রক্ষা পেয়ে যাবে। তার হাতের ক্ষত সেরে এলো বটে, কিন্তু তার পায়ের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠল। তবু সেই অবস্থাতেই সাহসী ভূতা বারবার বলতে লাগলো, হুজুর সবুর করুন, আগে সেরে উঠি, তারপর আমি দেখে নেব। আফ্রিকার সমস্ত সিংহকেই আমি নিজের হাতে বধ করব। কিন্তু হায়, হতভাগ্য ভূতার শিকারের দিন শেষ হয়ে গেছে। তার পায়ে এমন পচন ধরল যে
পাখানাকে কেটে দেহ থেকে বাদ দিতে হলো। পা কাটার সমস্ত কষ্টই ভূতা মুখ বুজে সহ্য করলে। কেবল এক ভাবনাতেই সে মুষড়ে পড়ল। সে বললে, হুজুর, এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে আমি স্বর্গে যাব কেমন করে? ভাই যেমন ভাইকে সেবা করে, তেমনি ভাবেই আমরা ভূতার সেবা করলুম বটে, কিন্তু তবু তাকে বাঁচাতে পারলুম না। পা কাটার দিন কয়েক পরেই ভূতার মৃত্যু হলো। মেজর রবার্ট ফোরান হচ্ছেন একজন বিখ্যাত শিকারী। আফ্রিকায় ও ভারতবর্ষে ইনি যে কত সিংহ, বাঘ, হাতি, গন্ডার, হিপো ও অন্যান্য হিংস্র জন্তু বধ করেছেন তার আর সংখ্যা নেই। নিচের গল্পটি তারই নিজের মুখে শোনো। তখন বুয়োর যুদ্ধ শেষ হয়ে গেছে। সৈনিকের কাজ নিয়ে আমি ভারতবর্ষে এসেছি। যে জেলায় আমি ছিলুম তার চারিধারে গভীর বন জঙ্গল, আর সেখানে বাঘের উপদ্রবও বড় বেশি। একটা বাঘের বদমায়েশি আবার এত বেড়ে উঠেছিল যে তাকে আর শাস্তি না দিলে চলে না। একদিন খবর পাওয়া গেল কাছে এক জঙ্গলে বাঘটা একটা মোষকে বধ করে খানিকটা খেয়ে ফেলে রেখে দিয়ে গেছে। বাঘেদের স্বভাবই হচ্ছে যেসব জানোয়ার তারা বধ করে একদিনেই তারা খেয়ে সাবার করে দেয় না। খানিকটা একদিন খায়, তার পরের দিনে সে আরও খানিকটা খায়। কাজেই মোষটাকে খাওয়ার জন্যে বাঘটা যে আবার ফিরে আসবে এইটুকু বেশ জেনেই আমি ঘটনাস্থানে গিয়ে হাজির হলুম। মস্ত একটা গাছের উঁচু ডালে মাচান বেঁধে আমি তার উপরে গিয়ে উঠে বসলাম। তখনও সন্ধে হয়নি। আজকের রাত এই মাচানে বসে কাটাতে হবে। চারিধারে একবার চোখ বুলিয়ে নিলুম। আমার সামনে খানিকটা খোলা জমি আর জলাভূমি, তারপরেই দুর্ভেদ্য বন জঙ্গলের প্রাচীর। তার ভিতর দিয়ে দৃষ্টি চলে না। চারিদিক স্তব্ধ, আমি একলা। খানিকটা পরেই বুঝলুম আমি আর একলা নই। একটা শেয়ালও মোষের গন্ধ পেয়েছে। সে লক্ষ্যহীনভাবে মোষটার চারিধারে দূরে দূরে ঘোরাঘুরি করছে, কিন্তু মোষটার মৃতদেহের দিকে ভুলেও ফিরে তাকাচ্ছে না। চালাক শেয়ালটার মনের ভাব বোঝা একটুও শক্ত নয়। মোষের মাংসে তার প্রাণ নিশ্চয়ই আনচান করছে, কিন্তু তার মনের কথা সে মনেই লুকিয়ে রাখতে চায়। কি জানি, যে বাঘের এই মোষ গাছের কোনো ঝোপঝাপে যদি সে লুকিয়ে থাকে আর বুঝতে পারে যে তার মোষের ওপরে আমার নজর আছে, তাহলে আর কি সে আমাকে ছেড়ে কথা বলবে? তার সেই মজার রকম সকম দেখে আমার ভারী আমোদ লাগলো। হঠাৎ শেয়ালটা একবার ক্যা হুয়া করে চেঁচিয়ে উঠল। তারপরেই সাত করে আবার সে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। মাংস খাওয়ার এমন সুযোগ সে ছাড়ল কেন, অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি না, সে পালায়নি। সে নিশ্চয়ই জঙ্গলের ভিতর গিয়ে দেখে এলো বাঘটা কাছাকাছি কোথাও লুকিয়ে আছে কিনা। খানিকক্ষণ খুব সতর্কভাবে কান খাড়া করে সে দাঁড়িয়ে রইল। তারপর পায়ে পায়ে মোষের কাছে এগিয়ে গিয়ে হঠাৎ আবার পিছন দিকে এক লাফ মেরে পিছিয়ে এলো। খুব ভয়ে ভয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। দরকার হলেই যেন সে পালাবার জন্য প্রস্তুত। কিছুক্ষণ ধরে এই একই বিচিত্র অভিনয় চলল। পায়ে পায়ে মোষের দেহের দিকে সে এগিয়ে যায়, হঠাৎ লাফ মেরে পিছিয়ে আসে এবং পালাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। অবশেষে শিয়ালটা গলাটা খুব লম্বা করে বাড়িয়ে নাক দিয়ে মোষের দেহ স্পর্শ করলে। তাতেও কোনো বিপদ হলো না দেখে মোষের পেটের ওপর দিলে সেই বসিয়ে এক কামড়। সঙ্গে সঙ্গে সে যে কি বিশ্রী দুর্গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল, কেউ তা ধারণায়ও আনতে পারবে না। অস্থির হয়ে তাড়াতাড়ি রুমাল বার করে আমি নাকের ওপর চেপে ধরলুম। সেই সময় মাচানটা একটু মচমচ করে নড়ে উঠল। সঙ্গে সঙ্গে চোখ তুলে আমাকে একবার দেখেই শিয়ালটা একেবারে দে ছুট।
প্রহসন শেষ হয়ে গেল। বনের বড় বড় গাছপালার পিছনে আকাশে সূর্য তখন মুখ রাঙা করে নেমে যাচ্ছে। লতাগুল্মের আড়াল থেকে একটি চমৎকার সারস পাখি লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। বাঁকে বাঁকে রং বেরঙের আরও নানান পাখি এসে বড় বড় গাছের ডালপালার ভিতরে আশ্রয় নিতে লাগল। দিন ফুরলো, সন্ধে হলো, শান্ত জীবদের ঘুমোবার সময় এলো। এখন জেগে উঠবে খালি দুর্দান্ত হিংস্র জন্তুরা। এই সব গভীর অরণ্যে দয়া বলে কোনো জিনিস নেই। এক জীবের সঙ্গে অন্য জীবের দেখা হলেই আর কোনো কথা নেই। যুদ্ধ যুদ্ধ, কেবল যুদ্ধ। চোর যার মুলুক তার, হয় মরো নয় মারো। এই সব ভাবছি, আচম্বিতে কেমন একটা অস্পষ্ট শব্দ শুনলুম। চেয়ে দেখি ওদিককার একটা ঝোপ দুলে দুলে উঠছে। মরমর করে শুকনো পাতার শব্দ, যেন একটা মস্ত ভারী জন্তু বনের ভিতর দিয়ে আসছে। তারপরই বেরিয়ে এলো প্রকাণ্ড একটা মাদি মোষ। তার শিং দুটো কি লম্বা আর মোটা। মোষের এত বড় শিং আমি আর দেখিনি। আমার অত্যন্ত লোভ হলো, বন্দুকটা একবার তুললুম, কিন্তু তারপরেই মনে পড়ল এখানে আমি এসেছি বাঘ শিকারে। কোনো রকম উৎপাত হলে আজ আর বাঘের দেখা পাবো না। বন্দুকটা আবার নামিয়ে রাখলুম। খুব দূরের জঙ্গল থেকে আর একটা মোষের ডাক শোনা গেল। সঙ্গে সঙ্গে আমার সামনে মোষটাও শূন্যে মুখ তুলে চিৎকার করে সাড়া দিলে। বোঝা গেল মদ্দা মোষটা তার বউকে কাছে আসবার জন্য ডাকাডাকি করছে। মাদি মোষটা আস্তে আস্তে এগিয়ে মরা মোষের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মৃতদেহটা বার কয়েক শুকে দেখলে। তারপর শূন্যে মুখ তুলে আবার একবার ক্রুদ্ধ গর্জন করলে। বোধহয় সে আন্দাজ করতে পারলে বিপদ বেশি দূরে নেই। হঠাৎ সে কেমন যেন আঁতকে উঠল। তারপরই টপ করে ঘুরে দাঁড়ালো। মাথা নামিয়ে জঙ্গলের একদিকে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। তার দেখা দেখি আমিও সেই দিকে ফিরে তাকালুম। সত্য সত্যই বাঘের আবির্ভাব হয়েছে। এক মনে সে এগিয়ে আসছে, আর তার সাদা পেট লেগে লম্বা লম্বা ঘাসগুলো দুমড়ে পড়ছে। তারপর মোষের সঙ্গে চোকাচুকি হওয়ার সঙ্গে সঙ্গেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার দেহ মূর্তির মতো স্থির, কেবল তার লেজটা ঝটপট করে মাটির ওপর আছড়ে পড়ছে। মোষটা তার সামনের পা দিয়ে মাটি খুঁড়তে লাগল, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি রইল বাঘের ওপরে। মোষ আর বাঘ দুজনেই এখন প্রস্তুত। দুজনারই চোখ দুজনের দিকে তাকিয়ে। তাদের সমস্ত দেহের ওপরেই যেন পরস্পরের প্রতি দারুণ ঘৃণার ভাব সেখানে রয়েছে। আমি বাঘকে আর গুলি করব না। জঙ্গলের এই অদ্ভুত অভিনয়ের পরিণাম কি দাঁড়ায় আজ আমি সেইটাই ভালো করে দেখতে চাই। ধীরে ধীরে ঘাসের ওপরে লেজ আছড়াতে আছড়াতে বাঘটা মোষের দিকে এগিয়ে আসতে লাগলো। তার দুই চোখ দিয়ে তখন যেন আগুন ঠিকরে পড়ছে। মোষটা এগিয়েও এলো না, পিছিয়েও গেল না। কেবল বাঘটা যেদিকে যাচ্ছে সেই দিকে মুখ করে সে ফিরে ফিরে দাঁড়াতে লাগলো। সে একটুও ভয় পায়নি, বরং তাকে দেখলেই ভয় হয়। বাঘ মোষের চারিদিকে চক্রাকারে ঘুরতে লাগলো। চক্রক্রমে ছোট হয়ে আসছে। বাঘ কেবল সুযোগ খুঁজছে। একবার মোষের পিছন দিকে যেতে পারলেই এক লাফে সে তার ঘাড়ের ওপর এসে পড়বে। মোষ কিন্তু বাঘের চেয়ে বোকা নয়। বাঘের মতলব সে জানে। জঙ্গলে তার বাসা। এখানকার লড়াইয়ের কোনো কায়দায় শিখতে তার বাকি নেই। হঠাৎ বাঘটা ধনুকের মতো কুকড়ে বেঁকে পড়ল এবং পর মুহূর্তেই তার দেহটা রকেটের মতো বেগে শূন্যের দিকে উঠে গেল এবং সেই সঙ্গেই মোষটাও গর্জন করে শিং নামিয়ে বাঘকে আক্রমণ করলে। বাঘের দেহের সঙ্গে মোষের শিংয়ের মিলন হলো শূন্য পথেই। তারপরেই দুজনেই মাটির উপর পড়ে গেল এবং চোখের পলক পড়তে না পড়তেই
দুজনেই আবার দাঁড়িয়ে উঠল। তারপরে দুজনে আবার দুজনকে আক্রমণ করলে এবং বাঘটা এসে পড়ল মোষের পিঠের ওপর। কিন্তু বাঘের দাঁত আর নখ তার পিঠের মাংসে বসবার আগেই মোষটা এক লাফ মেরে চিত হয়ে মাটির ওপর শুয়ে পড়ল, নিজের দেহের বিপুল ভারে বাঘের দেহকে পিষে ফেলবার জন্যে। মোষের যুদ্ধের প্যাচ দেখে আমি তো অবাক। মোষের দেহের চাপে চেপটে মরবার ইচ্ছা বাঘের মোটেই ছিল না। সে টপ করে মাটিতে নেমে পড়ল। মোষ আবার উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে বাঘ আবার তার ডান কাঁধের উপর লাফিয়ে উঠল। মোষ এক ঝটকান মেরে বাঘকে আবার মাটিতে ফেলেই শিং দিয়ে তার দেহকে শূন্যে তুলে নিয়ে একটা ঝাউ গাছের গুড়ির ওপরে তাকে চেপে ধরলে। মোষের পিঠ ও কাঁধের উপরে বড় বড় ক্ষত দিয়ে রক্তস্রোত বেরুচ্ছে এবং তার মুখ দিয়েও ঝরঝর করে রক্ত ঝরছে। সে তাড়াতাড়ি কয়েক পা পিছিয়ে এলো, তেড়ে গিয়ে বাঘকে আরেকবার গুতিয়ে দেওয়ার জন্যে। বাঘ তখনও কাবু হয়নি, যদিও তার দেহ ক্ষতবিক্ষত হয়ে থেতলে গিয়েছিল। আবার সে লাফ মারলে এবং এবারে মোষের বড় বড় দুটো শিংয়ের ঠিক মাঝখানে এসে পড়ল। বাঘের দেহের আড়ালে মোষের মুখ তখন অদৃশ্য হয়ে গেছে এবং বাঘের ধারালো নখে ও তীক্ষ্ণ দাঁতে মোষের দেহ তখন ছিন্ন ভিন্ন ও রক্তময় হয়ে উঠেছে। দারুণ যাতনায় মোষটা তখন আর্তনাদ করে উঠল। তারপরে সেই অবস্থাতেই বাঘের দেহ নিয়ে সে একটা প্রকাণ্ড গাছের গুড়ির ওপরে হুড়মুড় করে গিয়ে পড়ল। ধপাস করে ভীষণ একটা শব্দ হলো। বাঘের ক্ষীণ আর্তনাদ শোনা গেল। টাল সামলাতে না পেরে মোষটা প্রথমে মাটির ওপর বসে পড়ল, কিন্তু তারপরেই আবার চার পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। বাঘের দেহ তার পিঠের ওপর থেকে গড়িয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। মোষ তাড়াতাড়ি আবার পিছিয়ে এলো। তারপর তার নিষ্ঠুর শিং দুটোকে নামিয়ে চমৎকারভাবে লক্ষ্য স্থির করে বেগে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ক্রমাগত গুতিয়ে দিতে লাগল। বাঘ তখন একেবারে কাহিল হয়ে পড়েছে এবং তার লড়াইয়ের স্বাদও একেবারে মিটে গেছে। হামাগুড়ি দিয়ে বারবার সে জঙ্গলের ভিতরে পিঠ টান দেওয়ার চেষ্টা করলে, কিন্তু জঙ্গলের যুদ্ধের আইনে ক্ষমা বলে কোনো কথাই নেই। হয় মরো নয় মারো। মোষ আবার তেড়ে এলো। তারপর মাথা নামিয়ে বাঘের অবশ দেহটাকে আবার দুই শিঙে করে তুলে নিয়ে বেগে মাথা ঘুরিয়ে ঠিক যেন একটা খড়কুটোর মতো অনায়াসে সেটাকে অনেকটা দূরে ছুঁড়ে ফেলে দিলে। মাটির ওপরে পড়ে বাঘ আর নড়ল না। মোষ আর তার দিকে এগুলোও না, ফিরে তাকালেও না। সে জানে এরপরে তার শত্রু আর বাঁচতে পারে না। চমৎকৃত হয়ে মাচানের ওপরে আমি বসে রইলুম। বাঘকে বধ করে মোষ যে আমার শিকার কেড়ে নিলে এই জন্যে আমি কোনো দুঃখই অনুভব করলুম না। যে দৃশ্য আজ চোখের সামনে দেখলুম, শিকারের আনন্দ তার কাছে তুচ্ছ। রাতের কালো পর্দা সারা বনের ওপরে তখন নেমে এসেছে। যে হেরেছে আর যে জিতেছে তাদের কারুকেই আর দেখা যায় না। ছোট্ট এক টুকরো চাঁদ আকাশের কপালে তিলকের মতো আঁকা রয়েছে। আধারের মুখ তাতে ঢাকা পড়ে না। সেই নিবিড় অন্ধকারে মোষের বিজয় গৌরব ভরা চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে খুব কাছের জঙ্গল থেকেই মদ্দা মোষটা তার সঙ্গিনীকে সাড়া দিলে। তারপরই আবার জঙ্গল ভাঙার শব্দ। মাদি মোষটা বোধহয় তার সঙ্গীর কাছে মনের আনন্দে ছুটে চলে গেল। বাঘের দেহটা আমি আর নিয়ে গেলুম না। ও দেহের ওপরে আমার কোনো দাবি নেই। এই গল্পটিও মেজর রবার্ট ফোরান বলছেন। নানা দেশের নানা বনে আজ 30 বৎসর ধরে শিকার করছি। এতকালের এই অভিজ্ঞতার ফলে আমি জোর করেই বলতে পারি, হাতি শিকারে যত বিপদ আর উত্তেজনা আছে, অন্য কোনো শিকারেই তা নেই। দেহের যে জায়গায় গুলি লাগলে হাতি সহজেই মারা পড়ে, হাতির খুব কাছে গিয়েও সেটা জানতে পারা সহজ নয়।
খানিক তফাৎ থেকে হাতিকে গুলি করলে বিপদের সম্ভাবনা যথেষ্ট। হাতির একটা বদ অভ্যাস আছে, আহত হলেই সে ফিরে দেখে নেয় ঢিল ছুড়লে কে। সে সময় শিকারীর মনের অবস্থা যেরকম হয় তার বলবার নয়। একদল সিংহের মাঝখানে গিয়ে পড়লেও শিকারীর মনের অবস্থা এমন ধারা শোচনীয় হয় না। আহত হলেই হাতি ফিরে দাঁড়ায়, তার কুলোর মতো বড় বড় কান দুটো দুদিকে ছড়িয়ে দেয়। যতটা উঁচু হতে পারে দেহটা ততখানি উঁচু করে তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে এবং সঙ্গে সঙ্গে দুরন্ত ক্রোধে এমন ভীষণ গর্জন করে ওঠে যে দেহের সমস্ত রক্ত যেন বরফের মতো জমাট হয়ে যায়। আফ্রিকার হাতি তার স্বদেশে এক অতিকায় দানবের মতন। সামনে তাকে দেখলেই বুক যেন কুঁকড়ে আসে, আর নিজের হাতের বন্দুককে মনে হয় তুচ্ছ একটা খড়কের মতো নগণ্য। যতই চেষ্টা করো তার সামনে সিধে হয়ে দাঁড়িয়ে থাকা প্রায় একটা অসম্ভব ব্যাপার। তখন পাগলের মতো তার সম্মুখ থেকে প্রাণ নিয়ে পালিয়ে যাওয়ার জন্যে তোমার মনের ইচ্ছা প্রবল হয়ে উঠবে। কতকাল ধরে শিকার করেছি, তবু আক্রমণোদ্যত হাতিকে দেখলেই আমার সমস্ত মন যেন ভয়ে এলিয়ে পড়ে। কিন্তু এখন এসব কথা থাক, আজকে আমার শেষ শিকারের গল্প বলবো। এই ঘটনার পরেও বার কয়েক আমি বনে জঙ্গলে গিয়েছি, কিন্তু হাতে বন্দুক নিয়ে নয়, ক্যামেরা নিয়ে। জীবজন্তুদের ফটো তুলে নির্দোষ হিংসাহীন আনন্দ এবং উত্তেজনা লাভের জন্যে। হামিজি ছিল আমার বিশ্বাসী চাকর। আফ্রিকাতেই তার জন্ম। গায়ের রং তার কালো, কিন্তু তার মনটা ছিল যে কোনো শ্বেতাঙ্গের চেয়ে সাদা। হামিজি আর আমি সেদিন শিকারে বেরিয়েছিলাম। মস্ত একটা মদ্দামোষের পিছনে পিছনে বনের সরু পথ দিয়ে এগিয়ে চলেছি। হামিজি আমাকে অনুসরণ করছিল আমার বড় বন্দুকটা হাতে নিয়ে। বনপথে তখন কোনো বিপদের ভয় ছিল না। নির্জনতার শান্তিভঙ্গ করতে পারে বনের ভিতরে এমন কোনো হিংস্র জন্তুর সঙ্গে সাক্ষাৎ হবারও সম্ভাবনা ছিল না। একটা গাছের ডালের ওপরে দুটো পায়রা কেবল পরস্পরের সঙ্গে বাক্যযুদ্ধ করছিল। তাদের বকবকানি শুনতে শুনতে এগিয়ে গিয়ে পেলুম আবার স্তব্ধ শান্তির রাজ্য। রামধনুকের রংমাখা প্রজাপতিরা সবুজ শ্রী নাচঘরে পাখনা কাঁপিয়ে আনাগোনা করছিল। সুন্দর একটি পাখি ডানা নাচিয়ে সামনে দিয়ে বিদ্যুতের মতো উড়ে গেল। তারপরই গাছের ঘন পাতার ফাঁক দিয়ে মুখ বাড়ালে এক জোড়া বাদর। তারপর মুখ ভেঙচে আরও উঁচু ডালে তরবর করে গিয়ে উঠে পড়ল। যে বিজন বন দিয়ে চলেছি বোধহয় সেখানে আর কোনো মানুষের পায়ের দাগ পড়েনি। এখানে একটু এদিক ওদিক হলেই পথ হারাবার ভয়। সে বিপথে ওপরে নিচে কেবল সবুজ রঙের তরঙ্গ। ছায়ার মায়ায় চারিদিক অপূর্ব। স্পষ্ট এবং অস্পষ্ট অজানা সব ধ্বনি সেখানে কানের কাছে বেজে ওঠে। সূর্যের আলো সেখানে প্রবেশ করতে ভয় পায়। অচেনা কীটপতঙ্গ সব চারিদিকে আনাগোনা করে। অদেখা সব সাপ আর গিরগিটি এধারে ওধারে ছুটে চলে যায়। প্রেতলোকের কালো কালো পাখির ডানার ছটপটানি শোনা যায় এবং মনে হয় আমার আশেপাশে সাক্ষাৎ মৃত্যু যেন অপেক্ষা করে আছে। আমাদের ঘিরে আছে কি রহস্যময় নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাকে অনুভব করলে বুক যেন ভয়ে শিউরে ওঠে। অথচ এই নিস্তব্ধতার ধ্যান ভেঙে যাচ্ছে মাঝে মাঝে অজ্ঞাত দু একটা পাখির ডাকে, এবং মাঝে মাঝে কে জানে কি বন্যজন্তু শুকনো পাতায় আর্তনাদ জাগিয়ে বিপুল সব গাছের তলা দিয়ে চলে যায়। কোথায় তা কেউ জানে না। বিজন বন বটে, কিন্তু প্রতি পদেই মনে হয় কোনো সব বনবাসী জীবের দৃষ্টি তোমার দিকে স্থির হয়ে আছে। যতই চুপি চুপি আর সাবধানে তুমি এগিয়ে চলো, কিন্তু নিশ্চয় যেন তোমার পায়ের শব্দ কারা শুনতে পাচ্ছে। তারা তোমার অপেক্ষায় ছিল না, কিন্তু তুমি যে এসেছো তারা তা টের পেয়েছে।
তোমার সাড়ায় তারা হয় আক্রমণ নয় পলায়ন করবার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা দুজনে এগিয়ে যাচ্ছি, হামিজি আর আমি। কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি যে মৃত্যু আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এর জন্যে আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। কারণ হঠাৎ আমি মুখ তুলে দেখি বিরাট এক হস্তি প্রকাণ্ড দুটো দন্ত নিয়ে আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি চমকে আর থমকে তখনই দাঁড়িয়ে পড়লুম। সঙ্গে সঙ্গে বন্দুকটা তুললুম কাঁধের ওপরে। পথের একটা বাঁকে হাতিটা পায়ে পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। আচম্বিতে আমাদের সাড়া পেয়েই ফিরে দাঁড়িয়েছে। সে কিছুমাত্র ইতস্তত করলে না, একেবারেই একটা চলন্ত পাহাড়ের মতো আমাদের আক্রমণ করলে। বিকট চিৎকার করে সুর তুলে সে ছুটে এগিয়ে আসছে। আমাদের দুধারে গভীর জঙ্গল, পালাবার কোনো পথ নেই। চোখের পলক না পড়তেই নাচার হয়ে তার বুক লক্ষ্য করে আমি বন্দুক ছুড়লুম। তাছাড়া আর কোনো উপায়ও ছিল না। আমরা যেখানে এসে পড়েছি সেখানকার একমাত্র নিয়ম হচ্ছে হয় মারো নয় মরো। গুলি খেয়েই সে তার বিরাট দেহ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এবং আবার উঠবার আগেই তার দুই চক্ষুর মাঝখানে টিপ করে ফের আমি বন্দুক ছুড়লুম। বড় বন্দুকটা আমার হাতে ছিল না, কাজেই আমার পক্ষে উচিত ছিল এই সময় তার হাঁটু টিপ করে গুলি ছোড়া। হয়তো তাহলে সেখানেই তাকে অচল হয়ে বসে পড়তে হতো। কিন্তু আমার এই ছোট বন্দুকের গুলি খেয়ে একটুও কাবু হলো না এবং হামিজির হাত থেকে বড় বন্দুকটা নেওয়ার আগেই সে আবার উঠে দাঁড়ালো এবং মূর্তিমান বিভীষিকার মতো আমাদের দিকে ছুটে এলো। আমার আর কোনো উপায় নেই, কারণ আমি দুপার বন্দুক ছুঁড়েছি। এখন আমার বন্দুক একেবারে খালি। ভাবলুম হামিজির হাতে আমার বড় বন্দুকটা আছে, নিশ্চয়ই সে সেটাকে ছুঁড়বে। কিন্তু কোনো বন্দুকেরই আওয়াজ শুনতে পেলুম না। তার বদলে দেখলুম বিপুল একটা কালো দেহ আমার ওপর এসে পড়েছে। তার মস্ত বড় মুখখানা হা করে আছে এবং প্রচণ্ড ক্রোধে চিৎকার করতে করতে সে আমার দিকে ছুটে আসছে। পর মুহূর্তে কি যে হলো জানতে পারলুম না, কিন্তু এইটুকু অনুভব করলুম অজগর সাপের চেয়েও মোটা কি যেন একটা সজোরে আমাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিলে। অনেক তফাতে গিয়ে আমি পড়লুম এক বাবলা গাছের খুব উঁচু কাটা ভরা ডালের ওপরে। আমার গায়ের কোনো হাড় ভেঙে গেল না বটে, কিন্তু একটা তীক্ষ্ণ কাটা গাছের ওপরে গিয়ে পড়লে প্রত্যেক ভদ্রলোকের যেমন চেঁচানো উচিত তেমনি করে চেঁচাতে আমি যে কোনো কসুর করলুম না সেটা তো তোমরা বুঝতেই পারছ। সেই কাটা গাছের ডালের ওপরেই অসহায়ভাবে আমি ঝুলতে লাগলুম। সর্বাঙ্গে কাটার বিষম আদর যে কোনো ভদ্রলোকেরই ভালো লাগে না সে কথা বলা বাহুল্য। সেই যন্ত্রণাময় অবস্থা থেকে মুক্তিলাভের চেষ্টা করছি, এমন সময় হঠাৎ শুনলুম হামিজির ভয়ঙ্কর আর্তনাদ। হামিজির গায়ে ছিল টকটকে রাঙা এক পোশাক। শিকারের সময় যে পোশাক পরে আসা কারুরই উচিত নয়। সেই কণ্টক শয্যায় প্রায় শূন্যের ওপরে শুয়েও আমি দেখতে পেলুম হাতিটা আমার জন্যে আর একটুও মাথা না ঘামিয়ে হামিজির দিকেই ছুটে গেল। হাতি, গন্ডার, মোষ প্রভৃতির রাঙা পোশাক দেখলে খেপে যায়। হামিজি প্রাণপণে ছুটছে, আর সেই মত্ত হস্তিটা রাঙা রং দেখে পাগলের মতো রেগে উঠে তার দিকে তীরের মতো বেগে এগিয়ে চলেছে। হামিজির জন্যে আমি বেঁচে গেলুম। হাতিটা আমার দিকে আর ফিরেও তাকালো না। কোনো রকমে যখন আমি মাটিতে গিয়ে নামলুম সেই মত্ত হস্তিটা তখন তার বিরাট দেহ নিয়ে বেচারা হামিজির ক্ষুদ্র দেহের ওপরে গিয়ে পা ফেলে দাঁড়িয়েছে। সে শূন্যে সুর আস্ফালন করছে, দাঁত দিয়ে হামিজির দেহকে ক্ষতবিক্ষত করছে আর বড় বড় থামের মতো পা দিয়ে তাকে দলন করছে। সামনেই আমার বন্দুকটা পড়েছিল, তাড়াতাড়ি আমি সেটা তুলে নিলুম। তারপর আমার সেই সাহসী
ও বিশ্বস্ত ভৃত্যকে উদ্ধার করবার জন্য ছুটে গেলুম। আমি হাতিটার খুব কাছেই গিয়ে তার বিরাট দেহ লক্ষ্য করে একসঙ্গেই বন্দুকের দুটো নলের দুটো গুলি ছুড়লুম। দুটো গুলি খেয়ে হাতিটার সমস্ত বীরত্ব উবে গেল। ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে তীক্ষ্ণ স্বরে আর্তনাদ করতে করতে সামনের জঙ্গলের মধ্যে ঢুকে সে অদৃশ্য হয়ে গেল। হাতিটা চলে যাওয়ার পর আমি হামিজির দিকে ছুটে গেলুম, কিন্তু তার দেহের দিকে একবার চেয়ে বুঝতে পারলুম হামিজির বাঁচবার আর কোনো আশা নেই। তার দেহ দেখে মনে হয় না যে সেটা মানুষের দেহ। 4 পা দিয়ে মারিয়ে আর সুর ও দাঁতের আঘাতে হামিজির দেহটাকে হাতিটা এক মাংসপিণ্ডে পরিণত করেছে। হামিজির কোমর থেকে গলা পর্যন্ত দেখলে সর্বাঙ্গ যেন শিউরে ওঠে। খালি রক্ত আর মাংসের পিণ্ড, আর কিছু নয়। তার পা দুটোর আর হাত দুটোর কোনো চিহ্ন নেই বললেই হয়। হামিজির হাতে আমার যে ভারী বন্দুকটা ছিল সেটাও বেঁকে দুমড়ে এরকম হয়ে গেছে যে তাকে আর বন্দুক বলে চেনাই যায় না। মানুষের পক্ষে যা করা সম্ভব হামিজির জন্যে তা করতে আমি ত্রুটি করিনি। যখন আমি তার মুখে জল ঢেলে দিচ্ছিলুম, হামিজি তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। সে 2 চোখ খুলে নীরবে আমার দিকে তাকিয়ে রইল এবং আমার মনে হলো আমার কাছ থেকে বাধ্য হয়ে চলে যাচ্ছে বলে তার 2 চোখে ফুটে উঠল গভীর কি দুঃখের ভাব। তারপরেই সব শেষ হয়ে গেল। হতভাগ্য হামিজি, বীর, সাহসী, বিশ্বাসী হামিজি বছরের পর বছর আমার পাশে পাশে ছায়ার মতো থেকেছে, কিন্তু অতি বড় বিপদেও কখনো সে আমায় ত্যাগ করেনি। তার মৃত্যুর জন্যে আমি দায়ী নই, কিন্তু তার জন্যে আজ আমার প্রাণ কাঁদতে লাগলো। মনে আছে সে রাত্রে আমি কোনো খাবার খেতে পারিনি, সমস্ত রাত ঘুমোতে পারিনি। আমার সেই প্রিয়তম ভৃত্যের সেই ভয়ানক মৃত্যু এই জীবনে কখনো ভুলতে পারবো না। সেই দিন থেকে আমি শিকার ছেড়ে দিয়েছি। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, যে হাতিটা হামিজির মৃত্যুর কারণ, 2 দিন পরেই তার মৃতদেহ খুঁজে পাওয়া গেল। আমার গুলির আঘাতে খানিকক্ষণ পরেই তার প্রাণ বেরিয়ে গিয়েছিল। তার দাঁত দুটো ছিল খুব মস্ত, আর সে দুটোর দামও ছিল অনেক হাজার টাকা। কিন্তু সেই দাঁত দুটো পাওয়ার জন্যে আমার মনে কোনোই আগ্রহ ছিল না। এর বদলে যদি আমার হামিজিকে পেতুম। সেই দিন থেকে আমি শিকার ছেড়ে দিয়েছি।